আসসালামু আলাইকুম। শুভ সকাল। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে যুক্ত আছি আমি সাইফুল ইসলাম এবং আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস। তো শুরুতেই বলবো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আরও একবার স্বাগতম। সকালবেলা চলে এসেছি আপনাদের সাথে আজকের সপ্তাহের দ্বিতীয় ছুটির দিনে কি কি খবর আছে আমাদের পত্রিকাতে এবং কি কি আপডেট আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো শুরুতেই বলবো হচ্ছে গতকালকে আমাদের একটা পরীক্ষা হয়ে গেল, রিটেন পরীক্ষা হয়েছে অফিসার ক্যাশের 22 সাল ভিত্তিকের। এবং কারা কারা রিটেন পরীক্ষাটা দিয়েছেন এবং পরীক্ষাটা আসলে কেমন হইলো সেইটাই একটু শুরুতে জানতে চাই যে গতকালের পরীক্ষাগুলো কারা দিলেন এবং কেমন মনে হলো, পরীক্ষা দিয়ে আপনাদের মন্তব্যগুলো কেমন মনে হলো, বিশেষ করে জিকের ব্যাপারে, ফোকাস রাইটিংয়ের ব্যাপারে, আর্গুমেন্টারি রাইটিং নিয়েও কিছু কথা বলা যেতে পারে। এই ওভারঅল এই ব্যাপারগুলো নিয়ে বা যারা প্রশ্ন দেখেছেন, যারা পরীক্ষা দেন নাই, প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও আসলে প্রশ্ন দেখে কি মনে হলো, এই পুরো ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিব এবং সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করব একটা বিশ্লেষণমূলক কিছু তথ্য উপাত্ত শেয়ার করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই বলে রাখতে চাই এই প্রোগ্রামটা মূলত হচ্ছে তাদের জন্য যারা নিজেদেরকে একটি ভবিষ্যৎ ব্যাংকার হিসেবে দেখতে চান, যারা সাধারণ জ্ঞানকে অনেক বেশি সাধারণভাবে শিখতে চান। আপনি যদি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি সুসংগঠিত, সুসংহত ও সুগঠিত করতে চান, তাহলে এই প্রোগ্রামটা শুধুমাত্র আপনার জন্য। এবং এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, আমি চেষ্টা করি প্রতিদিনই যখনই আমি লাইভে আসি, আমি চেষ্টা করি নতুন কোনো তথ্য উপাত্ত দিয়ে আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও বেশি সমৃদ্ধ এবং হচ্ছে গঠনগতভাবে উন্নতি করার জন্য। এবং সেই প্রয়াস থেকেই আমি সবসময় একটা কথা বলি, আমার প্রতিটা লাইভে ডেফিনেটলি আমি চেষ্টা করি কিছু নতুন তথ্য উপাত্ত দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। এটুকু মোটামুটি নিশ্চিত, যারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটাতে যুক্ত থাকবেন নিঃসন্দেহে কিছু তো নতুন তথ্য বা উপাত্ত আপনারা অবশ্যই পাবেন। তো শুরুতেই বলতে চাই যে যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু কমেন্টস করে আমাকে জানাবেন যে কারা কারা যুক্ত আছেন। কেননা আপনি যে আমার সাথে যুক্ত আছেন তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে আপনি এটা কমেন্টস করছেন। এবং আপনার সাথে আমার যোগাযোগের যে মাধ্যমটা, যে মাধ্যমের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেই যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে ফেসবুক কমেন্টস। এবং এটা হচ্ছে একমাত্র যোগাযোগের মাধ্যম। এবং এই একমাত্র যোগাযোগের মাধ্যমে যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি বুঝতে পারবো আপনার মন্তব্য থেকে শুরু করে, আপনার অভিযোগ থেকে শুরু করে, আপনার অনুসন্ধান থেকে শুরু করে যে কোনো কিছু। এবং আমি প্রায়ই বলি ইটস অ্যান ওপেন প্ল্যাটফর্ম। আর যখন এটা ওপেন প্ল্যাটফর্ম হয় তখন স্বাভাবিকভাবেই আপনি আপনার মতো করে প্রশ্নগুলো করতে পারেন, যে প্রশ্নগুলো হয়তো বা সরাসরি আপনি ক্লাসে করতে পারেন না, যে প্রশ্নগুলো হয়তো বা অনলাইনে বা অফলাইনে আপনি করতে পারেন না, যে প্রশ্নগুলো হয়তো বা সরাসরি গ্রুপে আপনি করতে পারেন না। এই মানে এই ধরনের এই সম্পর্কিত যে কোনো রকম প্রশ্ন যদি থাকে করে ফেলতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমি চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়ার জন্য। আমি শুরুতে একটু দেখতে চাই কারা কারা যুক্ত আছেন আমার সাথে। আমি শুরুতে একটু দেখতে চাই আপনাদের নামগুলো। অন্ততপক্ষে দেখতে পাচ্ছি প্রায় 40 জনের মতো লাইভে যুক্ত হয়ে গেছেন। কারা কারা যুক্ত আছেন সেইটা একটু আপনাদের কাছ থেকে দেখতে চাই। এবং সেই জায়গা থেকে আমি অনুষ্ঠান চলাকালীন সময় যে প্রশ্নগুলো করব, আপনার কাজটা হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া, উত্তর দিয়ে আমার সাথে কানেক্টেড থাকা, এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানানো। যেটা হবে অন্তপক্ষে এইটুকু তো নিশ্চিত যে আপনি সাধারণ জ্ঞানকে সাধারণভাবেই শিখতে পারবেন, কোনো রকম বই পড়া বা কোনো রকম মুখস্থ বিদ্যার মাধ্যমে না। তো চলেন, অনেক কথাবার্তা বলে ফেলেছি, চলেন শুরু করা যাক। দেখতে চাই আজকে কি কি আছে পত্রিকার পাতায়, সাথে যুক্ত থাকুন। একদম শুরুতেই যদি আজকে হচ্ছে শনিবার 9 আগস্ট, 25শে শ্রাবণ, একদম বর্ষাকাল চলছে এবং সেই শ্রাবণ মাসের বৃষ্টি স্নাত একটা ছবি একদম কভার পেজে, প্রথম পেজে। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নটরডাম কলেজের একাদশ শ্রেণীতে, মানে কলেজের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সেই ভর্তি পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে যে, এবং আমরা জানি বাংলাদেশের অন্যতম একটি স্বনামধন্য এবং সুনামধন্য যে প্রতিষ্ঠান সেটা নটরডাম কলেজ, এবং সেটার ভর্তি পরীক্ষার কথাই বলা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা ইসরায়েলের, এবং ইসরায়েল এটা বরাবরই চাই। ইসরায়েলের যে বড় যে ম্যাপ আছে সেটাকে গ্রেটার ইসরায়েল বলা হয়। সে গ্রেটার ইসরায়েল নিয়ে আপনারা জানেন কিনা বা জানতে চান কিনা সেটা একটু আমাকে কমেন্টস করে জানাইতে হবে। গ্রেটার ইসরায়েল, ইসরায়েলে কিন্তু একটা বড় ম্যাপ আছে, হ্যাঁ, মানে ইসরায়েল এখন যতটুকু জায়গা জুড়ে আছে এর থেকে ইসরায়েলের যে বড় পরিকল্পনা, ইসরায়েলের যে মাদার প্ল্যানিং, ঠিক আছে, যে প্ল্যানিংয়ের উপরে ভিত্তি করে ইসরায়েল আসলে আগাচ্ছে সেটাকে বলা হয় ইসরায়েল ওয়ান্ট টু বিল্ড আ গ্রেটার ইসরায়েল। এবং এই গ্রেটার ইসরায়েল বিল্ড করার জন্যই হচ্ছে ইসরায়েলের যত কর্ম পরিকল্পনা, এবং সেটা কিন্তু ইসরায়েলের ম্যাপ থেকে শুরু করে ইসরায়েলের পতাকাতেও দেখা যায়। ইসরায়েলের যে পতাকা, সেই পতাকাতেও কিন্তু গ্রেটার ইসরায়েলটা দেখা যায়। তো একটু জানাবেন যে এই গ্রেটার ইসরায়েল সম্পর্কে আপনারা জানেন কিনা বা জানতে চান কিনা, কমেন্টস করে জানাইতে হবে। দেখতে পাচ্ছি তানজুম জান্নাত যুক্ত হয়ে গেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি মাকসুদুর রহমান, তিনিও যুক্ত হয়ে গেছেন, সালাম দিয়েছেন। আপনারা কেমন আছেন একটু কমেন্টস করে জানাই ফেলবেন। আচ্ছা, যেখানে ছিলাম, বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপরে। এইখানে যেটা বলা হয়েছে সংস্কার বাস্তবায়ন হবে কিনা সেইটার ব্যাপারে। তার আগে
আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতে চাই। আমাদের দেশে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে ব্যাপক প্রচারণা করি এবং নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা থেকে শুরু করে বিশেষ করে নারীর অধিকার থেকে শুরু করে সব জায়গাতে আমরা প্রচুর কথাবার্তা বলি। খুব হট একটা টপিক, ফোকাস রেটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাট সেইটা নিয়ে প্রথম আলো একটা অনুসন্ধান করেছে এবং সেই অনুসন্ধানের আউটপুটটা কি সেটা নিয়ে আপনাদেরকে দেখাইতে চাই। সেটা বলা হয়েছে সরাসরি ভোটে বাধা দিচ্ছে। দেখেন, আমরা জানি যে বাংলাদেশের সংরক্ষিত নারী আসন কতগুলো, একটু কমেন্টস করে জানান। বাংলাদেশের সংরক্ষিত নারী আসন কতগুলো সেটা একটু কমেন্টস করে জানাবেন একটু। হ্যাঁ, বাংলাদেশের 300 হচ্ছে সংসদীয় আসন এবং 300 সংসদীয় আসনের ভিতরে সংরক্ষিত নারী আসন কতগুলো সেটা একটু কমেন্টস করে জানাবেন। বলা হয়েছে যে সরাসরি ভোটে বাধা রাজনৈতিক দলগুলো। কিসে বাধা ভাই? বাধা হচ্ছে সংরক্ষিত নারী আসনের। আমরা জানি যে বাংলাদেশের সংরক্ষিত যে নারী আসনগুলো আছে সেই আসনগুলোতে কিন্তু ভোট হয় না। অঞ্চিতা বৃদ্ধি যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মির্জা সবুজও যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, যুক্ত থাকেন। এবং আমি যে প্রশ্নগুলো করলাম আপনাদেরকে যে সংরক্ষিত নারী আসন কতগুলো একটু কমেন্টস করে জানাইতে হবে। দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সংরক্ষিত নারী আসনে কিন্তু এখন পর্যন্ত কোনো ভোট হয় না। সংরক্ষিত নারী আসনগুলো সাধারণত হচ্ছে যে সকল দল যত শতাংশ আপনার ভোট পায় বা যত শতাংশ আসন পায় তত শতাংশ আসনের উপরে ভিত্তি করে সংরক্ষিত নারী আসনগুলো বঞ্চিত করা হয়। যেমন আমি যদি উদাহরণ করে বলি যে মনে করে সংসদে 300 আসন, 300 আসনের ভিতরে যে সংসদে আসন হচ্ছে 300টা, 300 আসনের ভিতরে কোনো একটা দল মনে করেন যে হচ্ছে 100 আসন পাইলো। 100 আসন পাইলো মানে 1/3, 3 ভাগের 1 ভাগ আসন তারা পাইলো। 3 ভাগের 1 ভাগ আসন পাওয়া মানে হচ্ছে এই 50টা সংরক্ষিত নারী আসনের 3 ভাগের 1 ভাগ তারা সংরক্ষিত নারী আসন বা তাদের মতো করে তারা বসাইতে পারবে। অনেকেরই দেখতে পাচ্ছি উত্তর দিয়েছেন। সাবিকুন নাহার দেখতে পাচ্ছি, সবুজ আছেন, রাকিবুল হাসান আছেন, আরও অনেকে আছেন যারা উত্তরটা দিয়েছেন একই রকমভাবে। তো এই যে নারী আসনের নির্বাচনটা হচ্ছে, এরা কিন্তু নির্বাচিত গণপ্রতিনিধি না, নির্বাচিত জনপ্রতিনিধি তারা না। এখন ব্যাপার যেটা হয়েছে, সাধারণ জনগণ বলছে, সাধারণ মানুষজন বলছে যে ভাই আমাদের কাউন্সিলর পর্যায়ে যেভাবে নির্বাচন হয় যে 3টা ওয়ার্ড মিলে একজন নারী কাউন্সিলর, 3টা ইউনিয়ন পরিষদ যেভাবে নির্বাচিত হয় 3টা ওয়ার্ড মিলে একজন নারী মেম্বার নির্বাচিত হন, ঠিক আছে, এইভাবেই যেভাবে নির্বাচিত হয় সেখানে কিন্তু তারা নারীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হয়। নারীরা নারীদের বিরুদ্ধে, নারীদের বিপক্ষে নির্বাচন করেন। বাট জাতীয় সংসদের রাজনৈতিক দলেরা গত 12টা নির্বাচনে কখনোই পুরোপুরিভাবে নারীর নির্বাচন প্রত্যাশাই করে নাই। মানে আমাদের রাজনৈতিক দলেরাই কখনো চায় নাই যে নারীরা নির্বাচন করুক। এখানে প্রমাণ হচ্ছে এইটা যে আমাদের রাজনৈতিক দলরাই চাচ্ছিল না বা এখন পর্যন্ত তারা চায় না যে নারীরা নির্বাচনের মাধ্যমে সংসদে আসুক, এটা তারা চায় না। তারা চায় তারা যাতে অন্য কারো সহযোগিতার মাধ্যমে আসে। অনেক উত্তর দিয়েছে, অঞ্চিতা বিদিকে দেখতে পাচ্ছি, জোনায়েত তানহিন তাদেরকেও দেখতে পাচ্ছি। তো দেখেন তারা বলছে যে এটার পার্সেন্টেজ আকারে দেখানো হয়েছে যে এই পার্সেন্টেজের দলগুলো মানে দলের এত শতাংশ মানুষগুলো ওভারঅল বলা হয়েছে যে তারা চায় না যে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হোক। তারা চায় সংরক্ষিত নারী আসনে সংরক্ষিতই থাকুক, আমরা আমাদের পছন্দ মতো। দেখা গেছে কোনো হেভিওয়েট একজন প্রার্থী সে নির্বাচিত হইতে পারে নাই, সে তার ওয়াইফকে নির্বাচিত করে দিল, ঠিক আছে। দেখা গেছে কোনো একজন বড় এমপি সে তার পুত্রবধূকে আবার হচ্ছে সংরক্ষিত নারী আসনে নির্বাচন দিয়ে দিল। কোনো একজন বড় গায়ক সংরক্ষিত নারী আসনে সে নির্বাচিত হয়ে গেল। কোনো একজন বড় চিত্রনেতা, অভিনেতা সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়ে গেল। এই যে অভিনেত্রী, তো এই যে ফ্যাক্টরগুলো সেইটা যাতে বন্ধ করা যায়, জনগণ চাইলেও রাজনৈতিক দলগুলো চাচ্ছে না। তাহলে প্রশ্ন এখানে এসেই যায়, আসলেই কি রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়ন চায়? যাই হোক, প্রশ্ন এইটা যে পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম নারীদের ভোটাধিকার নিশ্চিত করেন? প্রশ্নের উত্তরটা দিয়ে ফেলতে হবে। অনেকে উত্তর দিয়েছেন 50 জন করে যে সংরক্ষিত নারী আসন 50টা ডেফিনেটলি। এখন প্রশ্ন হচ্ছে এইটা পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম নারীদের ভোটাধিকার নিশ্চিত করে বা নারীদের ভোটের ব্যবস্থা করে? কোন দেশ? কমেন্টস করে ফেলেন দ্রুত। ইন্টারেস্টিং প্রশ্ন, পরীক্ষায় প্রশ্নটা বহুবার এসেছে। জানাতে হবে কোন দেশ সর্বপ্রথম নারীদের ভোট নিশ্চিত করেন। আচ্ছা, স্বস্তিতে বিদ্যুৎ সংকটে গ্যাস সরবরাহ, এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছেই। গ্যাসের লাইন নিয়ে আমরা ঝামেলায় থাকি সব সময়। 2 কারণের সামনে রেখে তদন্ত করছে পুলিশ। গাজীপুরে সাংবাদিক হত্যা, এগুলো লোক দেখানো মনে হয় কাজ চলতে থাকতে রাস্তায় থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে এলো খণ্ডিত লাশ। দ্যাটস রিফ্লেক্ট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। এই খবরগুলো
মানে প্রতীয়মান করে, প্রতিচ্ছবি দেয় যে আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা আসলে কীরকম। অনেকে উত্তর দিয়েছে নিউজিল্যান্ড, দেখতে পাচ্ছি কারা কারা লিখেছেন, রনি মজুমদারকে দেখতে পাচ্ছি, বিথিকে দেখতে পাচ্ছি, আরও একজন উত্তর দিয়েছেন, আপনাদেরকে দেখতে পাচ্ছি উত্তর দিয়েছেন যে নিউজিল্যান্ড 1893 সালে, এক্স্যাক্টলি নিউজিল্যান্ড 1893 সালে সর্বপ্রথম নারীদের ভোটাধিকার নিশ্চিত করেন 1893 সালে। দেখতে পাচ্ছি যে বিথি আছেন, আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে নাজমুন্নাহা নীলা আছেন, অনেকেই উত্তর দিয়েছে। আচ্ছা, গ্রুপে দেখতে পাচ্ছি যেহেতু নারীদের নিয়ে কথা হচ্ছে, আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে আমার গ্রুপে নারীরাই আসলে কমেন্ট বেশি করছে। প্রাণেশ মণ্ডলও আছেন আমাদের সাথে, লিখেছে নিউজিল্যান্ড। দেখতে পাচ্ছি তানবীর হাসান, তারাও যুক্ত, পুরুষরা অংশগ্রহণ করেছেন যে নিউজিল্যান্ড এক্স্যাক্টলি যে সর্বপ্রথম নারী ভোটাধিকার নিশ্চিত করা হয় নিউজিল্যান্ডের মাধ্যমে। নিউজিল্যান্ডই প্রথমে নারীদের ভোটের ব্যবস্থা করেন। আচ্ছা, চলে যাব দ্বিতীয় পেজে, দেখবো দ্বিতীয় পেজে কি কি খবর আছেন। দ্বিতীয় পেজে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, দেখেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আরও অগ্রগতির প্রয়োজন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করে এবং মানবাধিকার নিয়ে কাজ করে। প্রশ্ন হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পরীক্ষা আসে মাঝে মাঝে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রত্যেকে এটা প্রশ্ন করেছে। অনেকদিন থেকে ভাইকে দেখি না, এখন থেকে কি নিয়মিত আসেন ভাই? আর 23 সাল ভিত্তিক পরীক্ষা কে নেবে সেটা একটু বলবেন। আচ্ছা, দারুণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, আমি অনেকদিন থেকে আসি না ব্যাপারটা এরকমটা না, আমি টার্নিং পয়েন্টের সাথে বরাবরই যুক্ত ছিলাম, এখনও আছি। তবে লাইভে সবসময় আসার সুযোগ হয় না, বিশেষ করে আমি যেহেতু টার্নিং পয়েন্টের R&D ডিপার্টমেন্টটা দেখি, টার্নিং পয়েন্টের ব্যাকএন্ডে সব থেকে আমি বেশি কাজ করি, তো সেই জায়গা থেকে আসলে সবসময় এই ফ্রন্ট এন্ডে ক্যামেরার সামনে আসা হয়তো বা সবসময় হয়ে ওঠে না। আছি টার্নিং পয়েন্টের সাথে, তবে যদি কেউ দেখা করতে চান বা সরাসরি আসতে চান, শুক্র শনিবার আমি টার্নিং পয়েন্টে থাকি। শুক্র শনিবার ফোনেও পাবেন, টার্নিং পয়েন্টেও পাবেন। আর এছাড়া 23 সাল ভিত্তিক প্রশ্নের উত্তরটা যদি দেই, সেটা হচ্ছে, এটা ভাই সরাসরি বলা যায় না, কারণ বর্তমানে আসলে কোনো কিছু স্টেবল হয় নাই, তো এইটা আসলে আগে থেকে বলার কোনো সুযোগ নাই যে আসলে পরীক্ষাটা কে নেবে, এটা আসলে বলা কঠিন আসলে। আচ্ছা, জামান লিখেছেন শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। সকালে ফেসবুকে এসে আপনি কন্টিনিউ ইনশাআল্লাহ চেষ্টা করবো। অনেকে লিখেছেন লন্ডন, এই লন্ডন আবার ইউএসএ কীভাবে হয় কে জানি লিখছেন। হ্যাঁ, লন্ডন যুক্তরাষ্ট্র অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এক্স্যাক্টলি। দেখতে পাচ্ছি আরাফিম, হ্যাঁ, নাম যদি ভুল উচ্চারণ করে থাকে দুঃখিত। দেখতে পাচ্ছি রনি মজুমদারকে দেখতে পাচ্ছি, আরও কয়েকজনে আছেন যারা উত্তরটা দিয়েছেন হচ্ছে লন্ডন যুক্তরাজ্য, এক্স্যাক্টলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডন যুক্তরাষ্ট্রে, এবং টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটাকে আমরা অনেকে কিন্তু পেঁচাই ফেলে। রকিবুল হাসান উত্তর দিয়েছেন লন্ডন। অনেকে আমরা এটাকে পেঁচিয়ে ফেলি, একটা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর একটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেটা টিআই সদর দপ্তর কিন্তু জার্মানিতে, টিআই এর সদর দপ্তর জার্মানিতে, আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর হচ্ছে লন্ডনে। অঞ্চিতা ভীতি দেখতে পাচ্ছি, তামান্না উত্তর দিয়েছেন, সকলে উত্তর দিয়েছেন। স্যার টাইপিং মিস্টেক ছিল, কোনো ব্যাপার না, ইটস ওকে, ভুল হইতেই পারে, ঠিক আছে, ইটস কোয়াইট ওকে। আচ্ছা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে প্রতিষ্ঠিত হয়, এরকম তথ্যগুলো দিয়ে শেয়ার করবে। দেখেন এই যে রনি মজুমদার কিন্তু একটু ইন্টারেস্টিং তথ্য দিয়েছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1961 সালে। এইভাবে বারবার যখন আমি বলছি বা আপনারা যখন লিখছেন, দেখবেন অটোমেটিক্যালি একটা জিনিস আপনার মাথায় চলে আসবে, আপনার মনে থাকবে আচ্ছা ঠিক আছে এটা তো এরকম। আচ্ছা, আসেন পরবর্তী প্রশ্নে, যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। 71-এর ভিত্তিতে রাজনীতি গ্রহণে কেউ আগ্রহী নয়, পদ্ধতি নির্ভর করে দলগুলোর উপরে, স্বস্তিতে বিদ্যুৎ, মোটামুটি এই পেজে আর তেমন কিছু নাই। চলে যাব পরবর্তী পেজে। এই পেজের যে শীর্ষ খবরটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে নভেম্বরে বে অফ বেঙ্গল সম্মেলন হবে ঢাকায়, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশিষ্ট সম্মেলন হইতে পারে। এটা নিয়ে, এটা পরীক্ষা আসার মতো খবর না। মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, আন্তর্জাতিক আদিবাসী দিবস। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আজকে হচ্ছে 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। কি বললাম? 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। সেটা নিয়ে একটু কথা বলতে পারেন, এবং এই মাঝে মাঝে এই প্রশ্নটা আসে। সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তনু আছেন আমাদের সাথে। রাকিবুল হাসান লিখেছে নিউজিল্যান্ড, এক্স্যাক্টলি, আপনি একটু পরে উত্তর দিয়েছেন, বা উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন, আমি কি খুব দ্রুত কথা বলি, আপনাদের কি বুঝতে সমস্যা হচ্ছে? এটা একটু আমাকে জানাবেন, মানে আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে কিনা, দুঃখিত। আচ্ছা, আসল সহ মুনাফা তুলতে পারছেন না অনেক গ্রাহক, ডাকঘর সঞ্চয় ব্যাংক। আসেন দেখি ডাকঘর সঞ্চয় ব্যাংকের ব্যাপারটা কি আসলে। এখানে যেটা বলা হয়েছে, গত মার্চ থেকে ব্যাংকের সফটওয়্যারে মুনাফা নির্ধারণের সমস্যা, 3 দফায় চিঠি দিয়েও হয়নি সমাধান।
ঢাকা জিপিও জেনারেল পোস্ট অফিস ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে এফডি, মানে যেটাকে আমরা এফডিআর বলি, সেইটার ব্যাপারে বলা হয়েছে যে 3 বছর মেয়াদ শেষে গত 24 জুলাই তিনি আসল সহ মুনাফা তোলার জন্য ব্যাংকে যান, কিন্তু টাকা না দিতে তাকে ফেরত পাঠানো হয়। মানে আমরা অনেকে ডাকঘরে টাকা রাখি, এই প্র্যাকটিসটা অনেকেরই ভিতরেই আছে, সেই প্র্যাকটিসটার ব্যাপারেই বলা হয়েছে যে ডাকঘর সঞ্চয় ব্যাংক, বাট এটা কিন্তু ওই রকম শিডিউল কোনো ব্যাংক না। নাও প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নন শিডিউল ব্যাংক কয়টা এবং নামগুলো কি যেহেতু জানেন কিনা। বাংলাদেশের অতফসিলি ব্যাংক, তফসিলি ব্যাংক হচ্ছে 61টা, বা অনেকে আমরা 62টাও বলি, যে বিশেষ করে যদি আপডেটের তথ্য বলেন তাহলে 62টা যে নগদ ডিজিটাল ব্যাংক সহ। নাও প্রশ্ন হচ্ছে এইটা যে নন শিডিউল ব্যাংক আসলে কতগুলো। তার এইখানে অনেকে কনফিউজ হতে পারেন যে বলা হয়েছে যে ডাকঘর সঞ্চয় ব্যাংক, বাট এই ব্যাংকটা কিন্তু ওই রকম আসলে কোনো ব্যাংক না, এটা একটা ব্লাড ব্যাংক মতো। হ্যাঁ, আমরা বলি না যে ব্লাড ব্যাংক, ডাটা ব্যাংক, বাট এটা আসলে ওই রকম কোনো ব্যাংক না, মানে এটা হচ্ছে নাম ব্যাংক, বাট ব্যাংকিং কার্যক্রম তারা খুব একটা পরিচালনা করতে পারে না। সোহেল রানা দেখছেন সবকিছু ঠিকঠাক, ওকে ঠিক আছে। লুৎফা যুক্ত হয়ে গেছেন, সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। তো এইটা একটু শিওর হন বা আমাকে একটু জানান তো যে বাংলাদেশে তফসিলি ব্যাংকের বাইরে অতফসিলি ব্যাংক বা নন শিডিউল ব্যাংক কয়টা। আচ্ছা, রাজধানী 707 মামলা, গ্রেপ্তার 5049 জন, পিস্তল নিয়ে তরুণীর খুনসুটি, ভিডিও ফেসবুকে। দেখছেন এই কি কাহিনী। সিনথিয়া সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এইখানে যেটা বলা হয়েছে যে মানে মানুষের শো অফ করার জন্য কত কিছু আসলে করে ইদানিং, দেখেছেন যে পিস্তল নিয়েও দেখাচ্ছে। দেখো আমাদের কাছে কয়েকদিন আগে দেখলাম কোন একজন হচ্ছে মহিলা, তিনি দেখাচ্ছেন যে তার হাজবেন্ড একজন বড় গ্যাং, এটা নিয়েও দেখলাম মোটামুটি ভাইরাল হচ্ছে। মানে ইদানিং আমরা ভাইরাল হওয়ার জন্য আসলে কত কিছু করছি। আচ্ছা, তামান্না সুলতানা বিথি উত্তর দিয়েছেন 43টা। বাকিদের কি উত্তরগুলো দ্রুত দিয়ে ফেলতে হবে। যে বাংলাদেশের নন শিডিউল ব্যাংক কয়টা, বাংলাদেশের নন শিডিউল ব্যাংক কয়টা। আচ্ছা, নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান, উপদেষ্টার সমালোচনা, কূটনৈতিক সম্পর্কে 50 বছর, বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধিদের চীনের কুনমিং হাসপাতাল পরিদর্শন, ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আচ্ছা, আপনি একখানা হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে ভাই, প্রতীক ভাই ইনশাল্লাহ ঠিক আছে। শাকিল লিখেছেন 5টা। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু একটা কনফিউশন চলে আসলো। আমরা একজন আপুকে দেখলাম, তিনি লিখেছেন হচ্ছে আপনার 43টা, আর একজন লিখেছেন 5টা। একটু কারেকশন করে যে 43টা হচ্ছে, দেখেন কি বললাম, একটা এই ক্যাটাগরিজগুলো একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 43টা হচ্ছে পিসিবি বলি আমরা, শর্ট ফর্ম পিসিবি হচ্ছে 43। পিসিবি 43 মানে হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। হ্যাঁ, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 43টা। বাংলাদেশে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 43টা, নন শিডিউল ব্যাংক আসলে 5টাই। যিনি 43টা লিখেছেন উনি হয়তো একটু গুলিয়ে ফেলেছেন, উত্তরটা হচ্ছে 43টা হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশের বিদেশি ব্যাংক কয়টা, বাংলাদেশের বিদেশি ব্যাংক হচ্ছে 9টা। আচ্ছা, অঞ্চিতা বিতি লিখেছেন 5টা, সাবিকুর নাহা লিখেছেন 5টা। এখন ব্যাংকিং নিয়ে আপনাকে আরেকটা প্রশ্ন করব। রিসেন্টলি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটা ব্যাংক তাদের রিটেল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সেই ব্যাংকটা ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশে আর কোনো রিটেল কার্যক্রম বা কাস্টমারের সাথে কোনো রকম লেনদেন তারা আর করবে না। তারা হোলসেল বা তারা বিজনেসের সাথে লেনদেন করবে, বাট ইন্ডিভিজুয়াল কাস্টমারের সাথে তারা কোনো রকম বিজনেস আর করবে না, কোনো রকম সার্ভিস তারা আর দিবে না। রিসেন্টলি একটা ব্যাংক বাংলাদেশে ঘোষণা দিয়েছে, একদম সাম্প্রতিক সময়, খুবই অবাক করা একটা তথ্য ছিল, বাট তারা বলেছে তারা বাংলাদেশে আর কোনো রিটেল কাস্টমারকে সার্ভিস দিবে না। প্রশ্নটা হচ্ছে সেটা কোন ব্যাংক। সাবিকুর নাহার লিখেছেন, দেখতে পাচ্ছি রিয়া উত্তর দিয়েছেন 5টা, এক্স্যাক্টলি 5টা। বাংলাদেশের নন শিডিউল ব্যাংক হচ্ছে 5টা। কেউ একটু উত্তরটা লিখেন তো, কোন 5টা ব্যাংক, ব্যাংক 5টার নামগুলো একটু লেখেন তো। আর কি বললাম 43টা, তাহলে কি 43টা হচ্ছে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। আচ্ছা, এছাড়া ডেঙ্গু নিয়ে যদি কিছু তথ্য দিই, তথ্যগুলো একটু লিখে ফেলতে হবে, আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি, একটু মাথায় লিখে ফেলতে হবে। সেইটা হচ্ছে বাংলাদেশে মশা আছে 26 প্রজাতির। বাংলাদেশে মশা আছে 26 প্রজাতির। বাংলাদেশে 26 প্রজাতির মশা পাওয়া যায়, যার ভিতরে এডিস মশা, এই যে ডেঙ্গু যে মশাটার কারণে হয়, এইটা হচ্ছে এডিস মশা।
ডেঙ্গু মশা না কিন্তু, হ্যাঁ আমরা অনেকে মিলাই ফেলেই। এই মশাটার নাম হচ্ছে এডিস মশা, ঠিক আছে। এডিস মশার আক্রমণে ডেঙ্গু জ্বর হয়। যদি বলা হয় ডেঙ্গু কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ডেঙ্গু কি, ডেঙ্গু হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে ডেঙ্গু হচ্ছে একটা জ্বরের নাম, দ্বিতীয় হচ্ছে ডেঙ্গু একটা ভাইরাস। কি বললাম? ডেঙ্গু একটা জ্বর, ডেঙ্গু একটা ভাইরাস, ঠিক আছে। কোন মশার আক্রমণে ডেঙ্গু হয়? এডিস মশা। বাংলাদেশে মশা আছে কত প্রজাতির? 26 প্রজাতির। আচ্ছা, একজন লিখেছেন, আচ্ছা এই আপুরা কিন্তু উত্তর দিয়েছেন, লিখেছেন এইচএসবিসি। সাবিকুন নাহার লিখেছেন, আরও একজনকে দেখলাম উত্তর দিয়েছেন। অপার্থিব মানব লিখেছেন। অতফসিলি ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক, জুবলি ব্যাংক, তারপরে আনসার বিডিপি ব্যাংক, তারপরে কি ছিল, পল্লী কর্মসংস্থান ব্যাংক, ঠিক আছে। এই ব্যাংকগুলোই তো, পল্লী সঞ্চয় ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক, সরি পল্লী সঞ্চয় ব্যাংক আর কর্মসংস্থান ব্যাংক, এই 5টা ব্যাংকই হচ্ছে মূলত অতফসিলি ব্যাংক। একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো, আমি আপনাদের খুবই প্রশংসা করবো একটা কারণে, সেটা হচ্ছে আপনারা ব্যাংকিং নিয়ে তথ্য রাখেন। প্রশ্নটা আসলেই কঠিন ছিল যে কোন ব্যাংকটা আসলে ব্যাংকিং কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, এইচএসবিসি ব্যাংক। আচ্ছা, আরেকটু কঠিন একটা প্রশ্ন করি আপনাদেরকে, খুবই 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 কঠিন একটা প্রশ্ন করব, দেখি আপনারা পারেন কিনা। সেটা হচ্ছে বর্তমান পৃথিবীর সব থেকে বড় ব্যাংকের নাম কি? প্রশ্নটা কি করলাম? বর্তমান পৃথিবীর সব থেকে বড় ব্যাংকের নাম কি? কমেন্টস করেন। প্রাইভেট ব্যাংক ডেফিনেটলি সব থেকে বড় ব্যাংক। বেসড অন হচ্ছে কাস্টমার সার্ভিস বা মানে এমপ্লয়ি, টোটাল ব্রাঞ্চ, এগুলোর উপরে ভিত্তি করে সব থেকে বড় ব্যাংক আসলে কোনটা? পুরো পৃথিবীর সব থেকে বড় ব্যাংক কোনটা? বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। বাংলাদেশের প্রাইভেটাইজ সব থেকে বড় ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। বাংলাদেশের ইসলামিক ব্যাংকগুলোর সব থেকে বড় ব্যাংক হচ্ছে ইসলামিক ব্যাংক। এগুলো নিয়ে কিন্তু কনফিউশন হয়, হ্যাঁ, তথ্যগুলো মনে রাখবেন। দেখতে পাচ্ছি রিয়া উত্তর দিয়েছেন গ্রামীণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, জুবলি ব্যাংক, পল্লী উন্নয়ন ব্যাংক। কটা দিয়েছেন? 3টে 4টা হয়েছে তো, আরেকটা কই? গ্রামীণ, কর্মসংস্থান, জুবলি, পল্লী উন্নয়ন, 4টা হয়েছে না, আরেকটা বাকি আছে তো। তামান্না উত্তর দিয়েছেন দ্য হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, এক্স্যাক্টলি। এইচএসবিসি রিসেন্টলি বাংলাদেশের রিটেল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। দেখি প্রশ্নের উত্তরটা দেন দেখি, যে পৃথিবীর সব থেকে বড় ব্যাংক কোনটা? পৃথিবীর সব থেকে বড় ব্যাংক। আচ্ছা, এই পেজে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু পাচ্ছি না। এগুলো হচ্ছে মূলত ফলো আপ নিউজ। প্রথম পেজের পরের পেজে ফলো আপ নিউজগুলো, সেগুলোই আসলে আছে। চলে যাবো পরবর্তী পেজে। এইখানে যেটা বলা হয়েছে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া দলও কি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি পারে। এখানে আসলে সবাই ভুল পাল্টায়, এবং সেই ভুল পাল্টানোর জায়গা থেকে কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ভিত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু গতকালকেই আবার দেখলাম যে হচ্ছে হল ভিত্তিক হচ্ছে কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল হল ভিত্তিক কমিটি ঘোষণা করেছেও। তো ভাই, দিন শেষে আসলে কেউ কথা রাখে না। সময় চলে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু কেউ কথা রাখে না। সবাই যখন ক্ষমতায় চলে আসে, সে আসলে ভুল পাল্টায় ফেলায়, সে আসলে পোল্টিরা নেয়, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। অঞ্চিত বিদ উত্তর দিচ্ছেন আইসিবিসি। বাকিদের উত্তরগুলো কোথায়? উত্তরগুলো একটু দেখতে চাই। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা এইভাবে স্বৈরাচারকে যারা টেনে নিচে নামিয়ে ফেলে, স্বৈরাচারে যারা পতন ঘটায় ফেলে, তারাই একটা সময় স্বৈরাচারী হয়ে যায়। এবং সেটাই আসলে আমাদের দেশে হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি বারবার আমরা এটাই দেখতে পাচ্ছি। আসেন পরবর্তী পেজগুলোতে যাই। হতাশা ঝেড়ে লাভ নাই ভাই, চলতে হবে এভাবেই। তামান্না লিখেছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, আইসিবিসি চায়না, এক্স্যাক্টলি আইসিবিসি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না। আইসিবিসি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ব্যাংক। মানে কিসের ভিত্তিতে? এটা হচ্ছে মনে করেন মার্কেট শেয়ার বলেন বা হচ্ছে কাস্টমারকে সার্ভিস দেওয়া বলেন, সেটার উপরে। আর মার্কেট ক্যাপিটালের উপরে, মানে কার মূলধন, শেয়ার ক্যাপিটাল সব থেকে বেশি, কার মালিকানা সব থেকে বেশি, সেটা হচ্ছে জেপি মর্গান। হ্যাঁ, জেপি মর্গানের মার্কেট শেয়ার সব থেকে বেশি, মানে ওদের মূলধন সব থেকে বেশি, জেপি মর্গানের মূলধন সব থেকে বেশি, ঠিক আছে। আর ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, ওদের প্রফিট বেশি হয়, ওদের নাম্বার অফ এমপ্লয়ি বেশি, ঠিক আছে। আইসিবিসি ব্যাংক এবং পৃথিবীর সব থেকে বড় ব্যাংক আমরা যেটাকে বলি। আচ্ছা, অনেক ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে নারায়ণগঞ্জের। ছোট শামীম ওসমান, শিক্ষকদের সঠিক থাকতে শিক্ষার্থীরা উন্নতি করবেই।
নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর পোস্টার লাগানোর ভিডিও ফেসবুকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটি ঘোষণা, গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিবাদ। চাবি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটানোর অভিযোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মানে মোটামুটি ভাই লাভ হয় না, বুঝছেন, মানে দিন শেষে আমাদের রাজনীতিটা এত খারাপ হয়ে গেছে যে সবাই আসলে কেউ আসলে এটাকে খুব ভালোভাবে ব্যবহার করে না। এটা নিয়ে কিছু না বলি, বাদ দেন। আচ্ছা আসেন পরবর্তী পেজে আসি, সেটা হচ্ছে ঢাবির 18 দলের ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণা। তারপরে বিএনপির প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করে না, বিএনপির প্রতি হিংসার রাজনীতি বিশ্বাস করে না মঈন খান বলেছেন। এছাড়া কি বলা হয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ব্যাংকক যাত্রার 1 ঘন্টা পর ঢাকায় ফিরল বিমানের ফ্লাইট। অনেক ছোট ছোট শামীম ওসমান জন্ম হচ্ছে, ত্বকী হত্যা মামলার বিচারের ব্যাপারে বলা হয়েছে। ঠিক আছে, নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলা হয়েছিল সেটা। ভাই সুইস ব্যাংকের অবস্থা কোথায় তাহলে, এটা বেশি শোনা যায়। আচ্ছা সুইস ব্যাংক, উর্মিলা প্রশ্ন করেছেন সুইচ ব্যাংক। আচ্ছা উত্তরটা হচ্ছে সুইচ ব্যাংক আসলে কোনো ব্যাংক না, মানে ইটস নট আ সিঙ্গেল ব্যাংক। প্রথম কথা হচ্ছে এখানে সুইচ ব্যাংক নিয়ে কিছু কনফিউশন দূর করি। সুইচ ব্যাংক হচ্ছে কোনো সিঙ্গেল ব্যাংক না। তার আগে এই কনফিউশন দূর করার আগে উর্মিলার মতো করে যদি আপনার মনেও কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করে ফেলতে হবে, আমি চেষ্টা করবো উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার মনে যদি ফুরুত করে কোনো প্রশ্ন চলে আসে তাহলে ফুরুত করে টাইপ করে উত্তরটা দিয়ে ফেলান, কোশ্চেনটা করে ফেলান, আমি উত্তরটা দিয়ে দিব। যাই হোক আঞ্চলিক ভাষায় কথা বলে ফেললাম, বাদ দেন। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আচ্ছা এটা শুধুমাত্র 5,000 টাকার জমার জন্য বিখ্যাত না, ব্যাপারটা এরকমটা না, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ ব্যাপারটা এমনটা না, মানে দ্যার ইজ সাম ইস্যুস। ঠিক আছে, আমরা যেভাবে দেখি সুইচ ব্যাংকে ব্যাপারটা এরকমটা না। আসেন সুইচ ব্যাংক নিয়ে একটু কথা বলি, একটু ক্লিয়ার করি, কনফিউশনগুলো ক্লিয়ার করি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সুইস ব্যাংক ইজ নট আ সিঙ্গেল ব্যাংক, সুইস ব্যাংক কোনো সিঙ্গেল ব্যাংক না, দ্যাট দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক যতগুলো ব্যাংক আছে, সুইজারল্যান্ডের যতগুলো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে সবগুলো ব্যাংকেই আমরা সুইস ব্যাংক বলি, মানে সুইস ব্যাংক ইজ নট এ সিঙ্গেল ব্যাংক। যেমন ইউনিভার্সাল ব্যাংক, ইউসিবিএল, ঠিক আছে, ইউসিবি ব্যাংক আছে সুইজারল্যান্ডের একটা খুব বড় ব্যাংক। ঠিক আছে, এই ব্যাংকগুলো হচ্ছে ইউএসবি ব্যাংক আছে সুইজারল্যান্ডের। তো এই ব্যাংকগুলো হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাংক, বাট এটা কোনো মানে সুইস ব্যাংক নামে আসলে কোনো ব্যাংক হয় না। অনেকগুলো ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই আসলে সুইজারল্যান্ডের যেহেতু ব্যাংক, মাদার প্রতিষ্ঠান যেহেতু সুইজারল্যান্ডে, এই জন্য সুইস ব্যাংক বলা হয়। অ্যান্ড নাও প্রশ্ন হচ্ছে এখানে তাহলে এই ব্যাংকটাকে আসলে এত প্রায়োরিটি কেন দেওয়া হয়, এত ইস্যুস কেন দেওয়া হয়? এটার ব্যাপারটা হচ্ছে মধ্যযুগে যখন তৃতীয় শিল্প বিপ্লব হইল বা ইউরোপে যখন শিল্প বিপ্লব হয়, তখন ইউরোপের ধনিক শ্রেণীর, ইউরোপের যারা বণিক শ্রেণী যারা ছিল তাদের ভিতরে ব্যাপক কিছু মানুষের কাছে ব্যাপক সম্পদ চলে আসলো। যখন প্রচুর সম্পদ এই মানুষগুলোর কাছে চলে আসলো তখন প্রয়োজনীয়তা আসলো ব্যাংকের, এবং তখন প্রয়োজনীয় আসলো এই সম্পদগুলোকে গোপন করার। এখন ব্যাপার হচ্ছে একটা সময় সরকার কি হচ্ছে পুরো অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করলো, কিন্তু পরবর্তীতে যখন প্রাইভেটাইজ হওয়া শুরু করলো, যখন ডেমোক্রেটাইজ হওয়া শুরু করলো, যখন ব্যক্তি মালিকানাধীন সম্পদ বাড়া শুরু করলো, তখন অনেক সময় রাষ্ট্রযন্ত্রের কাছ থেকেও প্রাইভেট খাতে ব্যক্তি পর্যায়ে সম্পদ অনেক বেশি বেড়ে গেল। এখন এই সম্পদগুলো অনেক সময় রাষ্ট্রযন্ত্র পছন্দ করতো না, তো রাষ্ট্র কি করতো, রাষ্ট্র বিভিন্ন ব্যাংকের উপর নজরদারি করতো। যেমন বাংলাদেশ ব্যাংক চাইলেই কিন্তু যে কোনো ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে ফেলতে পারে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের টাকা জব্দ করে ফেলতে পারে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে কার কত টাকা আছে এটা বাংলাদেশ ব্যাংক চাইলে দেখতে পারে, চাইলে ইনকোয়ারি করতে পারে, চাইলে সে টাকাটা লক করে দিতে পারে যে না এই অ্যাকাউন্ট থেকে টাকা বের করা যাবে না, টাকা উইথড্র করবে না। এবং প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকের কিন্তু বাংলাদেশ ব্যাংকে সেই তথ্যটা দিতে হয়। বাট ফ্যাক্ট ইজ দ্যাট, আচ্ছা একটু প্রশ্নটা পড়ে নেই। ইফতেখার তারিফ লিখেছেন কি 2025 সালে গভর্নমেন্ট ব্যাংকের যে সার্কুলারগুলো দেওয়া হয়েছে, আইটিএন জেনারেল অফিসার আরসি এগুলোর এক্সাম কবে হতে পারে? লাস্ট ইয়ারের সার্কুলার এক্সামগুলো এখনও হয়নি। আচ্ছা পরীক্ষাগুলো হচ্ছে নভেম্বরে হতে পারে, মোস্ট প্রবলি সম্ভাবনা হচ্ছে নভেম্বরের দিকে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকে। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে, তো পরবর্তীতে যেটা হইল, সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের একটা সফিস্টিকেটেড একটা দেশ, এবং এই দেশের সেন্ট্রাল ব্যাংক ঘোষণা করলো যে ভাই আমি এমন একটা ব্যাংক হব, আমি সুইজারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক, এবং আমি আমার ব্যাংকের কাছে কোনো তথ্য চাইব না। ঠিক আছে, ইউরোপের বাদবাকি যে দেশের যারা ধনিক শ্রেণী আছে তারা বলতেছে কি আমি আমার দেশে কোনো তথ্য চাইব না, আমি আমার ব্যাংকের কাছে কোনো তথ্য চাইব না, ইভেন অন্য কেউ চাইলেও আমি দিতে দিব না। মানে সুইজারল্যান্ডের সব থেকে বড় ফিচারটা হচ্ছে, সুইস ব্যাংকের সব থেকে বড় ফিচারটা হচ্ছে দ্য প্রাইভেসির ব্যাপারটা হচ্ছে এটা। সুইজারল্যান্ড বলছে যে ভাই তুমি আমার কাছে টাকা রাখো, আমি তোমার টাকার তথ্য
আমার ব্যাংকের বাইরে আমি গভর্নমেন্টকে পর্যন্ত দিব না, তোমার দেশের গভর্নমেন্ট তো পরে, আমি আমার নিজের দেশের গভর্নমেন্টকেও এই তথ্য দিব না যে আমার ব্যাংকের কাছে কত টাকা আছে এবং কার কত টাকা আছে, এই তথ্যগুলো আমি দিব না। এবং সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংকে যে টাকা রাখা, এইটা কিন্তু খুব একটা আপনার জন্য প্রফিটেবল না। সুইস ব্যাংকগুলোতে কিন্তু আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট দেয় না। এটা ভাবার কারণ নাই যে সুইস ব্যাংকে টাকা রাখছেন আপনাকে অনেক বেশি ইন্টারেস্ট দেয় না, তারা দেয় না, বরঞ্চ তারা অনেক, তাদের সার্ভিস চার্জ অনেক বেশি। মানে আপনি সুইস ব্যাংকে টাকা রাখলে 10 বছর পরে টাকার মান কিছুটা কমবে। আপনি যদি এখন 500 কোটি টাকা সুইস ব্যাংকে রাখেন, তো দেখা গেছে আপনার 1 কোটি টাকা 10 বছর কাটে রাখবে ওরা, ঠিক আছে, ফর এক্সাম্পল। এবং ওরা কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে না, তাহলে ওরা কি দিচ্ছে? ওরা সব থেকে বড় দিচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা এবং গোপনীয়তা, দ্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সুইস ব্যাংকের এইটাই ইউনিক, এইটাই ভ্যালু প্রপোজিশন, এইটাই সিগনেচার প্রোডাক্ট যে ভাই তুমি আমার ব্যাংকে টাকা রাখো, দুনিয়া উল্টে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তাও আমি বলবো না আমার কাছে কার কত টাকা আছে এবং আমার ব্যাংকে কে টাকা রাখছে। এই কারণে পৃথিবীর সারা পৃথিবীব্যাপী যে ব্ল্যাক মানি আছে সেই মানিটা মানুষ সুইস ব্যাংকে রাখে। কারণ হচ্ছে এটা তো কেউ জানতে পারলো না, এটা তো এখন মনে করেন অন্য ব্যাংকে টাকা রাখলে তো সেটা পাবলিশ হয়ে যাবে, সেটা তো একসময় মানুষ জানবে, সেটা তো গভর্নমেন্ট জানবে, সেটা তো ইন্টারপোল জানবে, সেইটা তো মনে করেন আন্তর্জাতিক যে অপরাধ আদালত তারা জানবে। বাট সুইস ব্যাংক একটা ব্যাংক, বা সুইজারল্যান্ডের যে ব্যাংকগুলো আছে তারা এমন কিছু ব্যাংক যে তারা এই তথ্যটা পাবলিশ করবে না। এখন এখানে পাচার করা টাকা হইতে পারে, পাচার করা নাও টাকা হইতে পারে, যে কোনো রকম টাকা হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট ওদের উদ্দেশ্য হচ্ছে এইটা। এবং এটা কে বলছেন? বিথি, তামান্না সুলতানা বিথি বলেছেন এই একই কনসেপ্ট। কিন্তু রিসেন্টলি আমরা কাতারকে দেখতে পাচ্ছি, আমরা কুয়েতকে দেখতে পাচ্ছি, ইভেন সব থেকে বেশি করে হচ্ছে দুবাই, ঠিক আছে, বা সংযুক্ত আরব আমিরাত, ওরা একটা কাজ করে। এবং একটা জিনিস চিন্তা করেন ভাই, সারা পৃথিবী থেকে মানুষ দুবাইতেই কেন যায়? দুবাইতেই গিয়ে কেন তারা বিল্ডিং বানাইতেছে? দুবাইতেই তারা কেন ফ্ল্যাট কিনতেছে? দুবাইতেই তারা কেন থাকার চেষ্টা করতেছে? তো সিঙ্গেল কনসেপ্ট ভাই, আপনি যখন ইউএসএতে যাবেন, আপনি ইউকেতে যাবেন, আপনি ইউরোপে যাবেন, আপনি আমেরিকায় যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, নিউজিল্যান্ডে যাবেন, আপনি যেখানে যান, সব থেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে ট্যাক্স। আপনি যখন মিলিয়নিয়র হবেন, আপনাকে প্রচুর ট্যাক্স দিতে হবে। দেখা গেছে বাংলাদেশের ট্যাক্স কত পার্সেন্ট? 30%। ইউএসের ট্যাক্সও মনে করেন 15%, 20% মতো ট্যাক্স আছে, ঠিক আছে। এত ট্যাক্স দিতে বিলিয়নিয়রদের মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়ে যায়। বাট আরব আমিরাত কি বলতেছে? নো প্রবলেম, আমি এখানে আছি, আই এম গিভিং ইউ দ্য ট্যাক্স হেভেন। ভাই তুমি এই দেশে আসো, তুমি ইচ্ছা মতো খরচ করো, তুমি ইচ্ছা মতো বাড়ি বানাও, কোথা থেকে টাকা আনছো ম্যাটার করে না, কার কাছ থেকে টাকা আনছো ম্যাটার করে না, কোথা থেকে, কারো কাছ থেকে মাইরা আনছো, মাদক পাচার করে আনছো, চুরি করে আনছো, ব্যাংক লুট করে আনছো, কোথা থেকে টাকা আনছো, ড্রিলি ডাজন্ট ম্যাটার। আমি তোমার জিজ্ঞাসা করবো টাকা কই থেকে আনছো, টাকা নিয়ে আসছো, এখানে বাড়ি বানাইছো, এখানে খরচ করতেছো, ইভেন তোমার কোনো ট্যাক্সও দিতে হবে না, জিরো ট্যাক্স। এবং এই একটা সুবিধার কারণে সারা পৃথিবীর বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় শিল্পপতিরা, বড় বড় ধনিক শ্রেণী যারা আছে, মিলিনিয়র যারা আছে, এরা সবাই আরব আমিরাতে এখন যাচ্ছে, এরা সবাই দুবাইতে যাইতেছে। আচ্ছা, আরাফিম প্রশ্ন করলেন সুইস ব্যাংক মানে কি শুধু একটা ব্যাংক? না, সুইস ব্যাংক মানে কোনো একটা ব্যাংক না। এবং অ্যাকচুয়ালি সুইস ব্যাংক বলতে কোনো ব্যাংকই নাই আসলে। সুইস ব্যাংক হচ্ছে গ্রুপ অফ ব্যাংক, অনেকগুলো ব্যাংক, 8, 10টা 20টা ব্যাংক এক জায়গায়। হ্যাঁ, সুইস ব্যাংক বলতে স্পেসিফিক একটা কোনো ব্যাংক হয় না, ঠিক আছে। এবং সুইস ব্যাংক বলতে বুঝাই সুইজারল্যান্ডের যে ব্যাংক সেটাই, আলাদা কোনো ব্যাংক না। আশাবাদী কনসেপ্টটা ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে যে এই পরবর্তী পেজগুলোতে একটু দেখে আসি কি কি আছে। রাজধানীর খবর, লাল জুলাইয়ের কবিতা পড়া হচ্ছে। অভ্যুত্থানে শ্রমিকরা বড় মূল্য দিলেও অবস্থান বদল হয়নি। কথা সত্য, গরিবে অবস্থা বদল হয় না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারীরা পেলেন সম্মাননা। এক শ্রেণীর মানুষ 71-এর 24-এর বিতর্ক তৈরি করেছে শহীদ মিনারে লাল জুলাইয়ের কবিতা। আচ্ছা, আমরা যদি চলে যাই খবরে, দেখি এখানে কি কি আছে। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও ভোটার, অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে 11 নারী আটক। এছাড়া আর তেমন কোনো খবর এখানে নাই। চলে যাবো অর্থ বাণিজ্য, দেখবো অর্থ বাণিজ্যতে কি গেছে। থ্যাংক ইউ উর্মিলা। আচ্ছা, এখানে বলা হচ্ছে উৎপাদন বাড়তি কপাল পুরল চাষির। এখানে ব্যাপার যেটা হয়েছে ভাই, হচ্ছে ভাই আমাদের দেশে এবার আলু উৎপাদন বেশি হয়েছে, যার কারণে আলুর দাম একটু কম, এটা ব্যাপার চাষির পছন্দ হচ্ছে না। এটা খুব মানে উভয় সংকট আর কি। হ্যাঁ, এবং এটা খুব উভয় সংকট যে যদি উৎপাদন কম হয় তখন হচ্ছে চাষিরা বেচতে পারে না,
উৎপাদন বেশি হইলে দাম কমে যায়, তখন চাষিদের লস হয়, মানে এটা একটা ব্যাপক সমস্যা। সুইস ব্যাংকে কি যে কেউ অ্যাকাউন্ট করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি যে কেউ করতে পারে। সুইস ব্যাংকে যে কেউ অ্যাকাউন্ট করতে পারে। ঠিক আছে। এনআরবি এনবিআর এর কর্মবিরতি ও পাল্টা শুল্কে রপ্তানি কমেছে 12%। খেজুর বাগানে বছরে আয় 50 লাখ টাকা। এটা এখন প্রশ্ন হইতে পারে যে এইটা আসলে কেমন। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আপনাদের একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। স্যার অনেকদিন স্যার মানি লন্ডারিং এবং হুন্ডি নিয়ে বলেন। এটা তো অনেক আলোচনা ভাই, অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, মানি লন্ডারিং বা হুন্ডি নিয়ে কথা বলতে, হ্যাঁ মানি লন্ডারিং বা হুন্ডি নিয়ে কথা বলতে অনেক সময় লেগে যাবে। সবাই অতক্ষণ সময় নিয়ে শুনতে চাইবে কিনা সেটাও একটা ব্যাপার। আচ্ছা, প্রাণেশ মণ্ডল লিখেছেন যে সুইস ব্যাংকে যে কেউ এখন খুলতে পারে কিনা। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে বাংলাদেশের আমাদের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে কিছু কিছু ব্যাংক আছে, যে সকল ব্যাংকের মানে কিছু কিছু ব্যাংক বলতে ম্যাক্সিমাম ব্যাংকে এরকম আছে যে 10 টাকায় অ্যাকাউন্ট খোলা যায়। এইটা আমাদের সাবেক গভর্নর আতিউর রহমান উনি প্রচলন করেছিলেন যে 10 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট কিছু প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়। আমাকে একটু কেউ বলবে যে প্রিমিয়াম অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স কত হইতে পারে? প্রিমিয়াম অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স কত হইতে পারে সেটা একটু জানান তো। বাংলাদেশের বেশ কিছু ব্যাংক আছে, বেশ কিছু ব্যাংক না, অনেকগুলো ব্যাংকে আছে যে সকল ব্যাংকের মিনিমাম অ্যামাউন্ট, মানে টাকা রাখতে হলে একটা মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হবে, সেই অ্যামাউন্টটা বেশ বড়, অ্যামাউন্ট। একটু জানান তো সেই মিনিমাম অ্যামাউন্টটা কত হইতে পারে? এখন কি ক্লাসগুলো রেগুলার হবে? ফ্রাইডে স্যাটারডে তো ইনশাল্লাহ রেগুলার হবে। আমরা আসলে প্ল্যানিং করছি ওয়ার্কিং ডেতেও আসলে কোনো একটা স্লট নেওয়ার জন্য। ফয়সাল ইসলাম লিখেছেন 5 লাখ। না, হয় নাই। না, 5 লাখেরও বেশি, 5 লাখেরও বেশি, 5 লাখের থেকেও উপরে আছে। 5 লাখ না। আচ্ছা দেখি, আমি চেষ্টা করছি। আচ্ছা, এছাড়া জেলেনস্কিকে ছাড়াই পুতিনের সঙ্গে বৈঠক, মানে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, উত্তরটা দিয়ে দিই, একটু অবাক হবেন। দেখেন, ইন্টারেস্টিং কিছু তথ্য, সেটা হচ্ছে আমি ব্যাঙ্কগুলোর নাম না বলি, বাংলাদেশ সংক্ষেপে মানি লন্ডারিংটা বলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু যদি মাথায় রাখেন যে আমাদের দেশের মানে স্ট্যান্ডার্ড চার্টারের কথা যদি বলি, স্ট্যান্ডার্ড চার্টারে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান মিনিমাম ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার নিচে স্ট্যান্ডার্ড চার্টারে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় না। যদি আপনি স্যালারিড অ্যাকাউন্ট হন, দ্যাট ইটস ক্যান বি, সেটা হইতে পারে। এবং এই যে একজন বলেছেন না, ঠিক আছে, আমি কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্টের কথা বলছি, শোনেন, এই যে 500 টাকার কথা বলছি না। নাও আমি আপনাকে একটা ব্যাংকের নাম না বলি, সেই ব্যাংকের হচ্ছে এই পরিমাণ টাকা রাখতে হয় ফর মিনিমাম ব্যালেন্স। সি 40 লাখ, 40 লাখ টাকা রাখতে হয় ফর মিনিমাম ব্যালেন্স, এবং ব্যাংকটা বেশ রিনাউন্ড একটা ব্যাংক আমাদের দেশের। ব্যাংকের নামটা আমি না বলি, ঠিক আছে, বেশ রিনাউন্ড একটা ব্যাংক। 40 লাখ টাকা রাখতে হয় ফর মিনিমাম ব্যালেন্স, মানে আপনাকে না, মধ্যবর্তী ব্যাংক না, ঠিক আছে। এবং এই টাকাটা আপনাকে সবসময় মেনটেন করতে হবে, এর উপরে আপনি যা রাখেন দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট অ্যাকাউন্টটা খুলতে হইলেই অ্যাকাউন্ট ওপেনিং চার্জ হচ্ছে এইটা, ঠিক আছে। ঢাকা শহরে ডাচ বাংলা ব্যাংকের কোনো মানে ব্যাংকের কোনো কাউন্টারে গিয়ে আপনি 50,000-এর নিচে ডিপোজিটই করতে পারবেন না। মিনিমাম ডিপোজিট হচ্ছে 15,000 টাকা ঢাকা শহরে ডাচ বাংলা ব্যাংকের, মানে কোনো ব্যাংক কোনো কাউন্টারে গিয়ে আপনি 50,000 টাকার নিচে ডিপোজিট করতে পারবেন না। মিনিমাম 50,000 টাকা ডিপোজিট করতে হবে। এর থেকে কম যদি ডিপোজিট করতে চান বা উইথড্র করতে চান, আপনাকে সিআরএমে পাঠিয়ে দিবে। ব্যাংকের মানুষ দিয়ে কাজ করবে না, মানে হিউম্যানরা শুধুমাত্র 50,000 থেকে তার উপরের অ্যামাউন্টটা তারা রিসিভ করে বর্তমানে। ডাচ বাংলা ব্যাংকের কথা বললাম। এবং আমি যে বললাম না 40 লাখ টাকা, এবং এইটা একটা ব্যাংকের, এরকম আরও অনেকগুলো ব্যাংক আছে যে ব্যাংকেরও মিনিমাম ব্যালেন্স 40 লাখের কাছাকাছি, অনলি 40 লাখ, এবং সেটা মিনিমাম 40 লাখ। হ্যাঁ, মানে এটা কিন্তু ম্যাক্সিমাম না, মিনিমাম 40 লাখ টাকা রাখতে হয় ফর ওপেনিং আ ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই টাকাটা আপনাকে সবসময় রাখতে হবে। কি নিজের গরিব গরিব মনে হইতেছে? যাদের নিজেকে গরিব গরিব মনে হয় তারা একটু হাত তোলেন। হ্যাঁ, নিজেকে কি গরিব গরিব মনে হইতেছে কেন? এবং অবাক হইতে পারেন, এই অ্যাকাউন্টটা কিন্তু একদম কম না। অনেক মানুষের এই পরিমাণ টাকা ব্যাংকে রাখে শুধুমাত্র ফর মেনটেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে।
শুধু, এবং আমি কিন্তু আমার দেশের কথা বলতেছি, সুইস ব্যাংকের কথাটাও এরকম। সুইস ব্যাংকে আপনি যে কেউ টাকা রাখতে পারে, বাট এটার জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট রাখতে হয়। মানে আপনি চাইলে 2-4-5 লাখ টাকা, 2-1 মিলিয়ন ডলার আপনি রাখতে পারবেন, আর বড় ডলার রাখতে হবে, ঠিক আছে, আরেকটু বড় ডলার রাখতে হবে। ব্র্যাক ব্যাংক আর স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ গরিব ব্যাংক না, আচ্ছা স্ট্যান্ডার্ড চার্টারে 1 লাখ টাকা দিয়ে স্ট্যান্ডার্ড চার্টারে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। স্ট্যান্ডার্ড চার্টারে মানে যদি স্যালারিড অ্যাকাউন্ট না হয়, এমনি আপনি 1 লাখ টাকা দিয়ে খুলতে পারবেন। একটু দাঁড়ান, গরিব মিসকিনের আরো 10 লেভেল নিচে কিন্তু মনে হচ্ছে। কিছু করার নাই ভাই। এবং আমি কি বললাম, এই যে অ্যাকাউন্টগুলো কিন্তু মার্কেটে খুব অহরহ আছে। মানে এমন না যে স্যার মধুমতিতে 25 লাখ, এক্স্যাক্টলি মধুমতিতে 25 লাখ, ব্রাকেও মনে হয় একই রকম, ব্রাকেও হয়তো 25-30 লাখ এরকম, ঠিক আছে। আর রিসেন্টলি তো ব্রাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুবই কঠিন ভাই। ব্রাকের মানে কমপ্লায়েন্স এত বেশি, ব্রাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে মনে হবে যে মানে আপনার মানে যদি আপনি হিন্দু হয়ে থাকেন, আপনার আগের জন্মেরও বার্থ সার্টিফিকেট লাগবে। ব্যাপারটা একটা এরকম। ব্রাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা খুবই জটিল, খুবই জটিল আমার কাছে তো মনে হয়। যাই হোক, ব্যাপার না। আচ্ছা, একটা জিনিস নিয়ে শেষ করি। আমি একটু মানি লন্ডারিং বা হুন্ডিটা একটু দেখাই তাহলে। আচ্ছা, না এনসিসি না, ঠিক আছে। আচ্ছা আমি আরো বলে দিই কোন ব্যাংক। এটা হচ্ছে আমি যে ব্যাংকে জব করি সেটা সেই ব্যাংক, হ্যাঁ, ঠিক আছে, আমি যে ব্যাংকে জব করি এটা সেই ব্যাংক। আচ্ছা আসেন, খুব দ্রুত সময়ে আমরা চেষ্টা করি মানি লন্ডারিং বা হুন্ডি নিয়ে একটু কথা বলার। দেখেন, একটু খেয়াল করেন, এইটা হচ্ছে সৌদি, এইটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আমাদের একজন সৌদি প্রবাসী এখানে একজন আছে, ওনার নাম হচ্ছে কুদ্দুস। কুদ্দুস এখানে থাকে, সৌদিতে বসে কাজবাজ করে। কুদ্দুস সৌদিতে কাজবাজ করে। আর এই কুদ্দুসের বউ ইনি হচ্ছে সকিনা। সকিনা বাড়িতে থাকে আর কি, বাংলাদেশে থাকে না। সকিনা বানান তো এই যে সকিনা। এবং এই কুদ্দুস আর সকিনা সুখের সংসার। এবং কুদ্দুস বহু বছর যাবতীয় ইউএসএতে থাকে। আমি কোন ব্যাংকে আছি সেটা নাম বলি, হ্যাঁ, ঠিক আছে, সেটা না বলি, হ্যাঁ। এখন যাই হোক, আচ্ছা এখন কুদ্দুস আর সকিনা হচ্ছে সুখের সংসার, তারা খুব সুখের শান্তিতে ঘর সংসার করে। এবং কুদ্দুস প্রতি মাসেই হচ্ছে সকিনারে টাকাটা পাঠায়, সকিনারে হাত খরচের জন্য পাঠায়। সকিনার আবার ছেলে মেয়েও আছে, 2 ছেলে মেয়ে, ঠিক আছে, দুজনে আবার স্কুলে পড়ে। এবং কুদ্দুস প্রতি মাসে এই সৌদি সরকারে বসে কাজবাজ যে করে, বেতন যা পায়, বেতনের কিছু টাকা সকিনারে পাঠায়। এখন কুদ্দুস আসলে কীভাবে সকিনারে টাকা পাঠায়? কুদ্দুস সকিনারে টাকা দেয় হইতেছে, মনে করেন এইখান থেকে সে কোথায় যায়, সরি, কুদ্দুস যায় এইখানে। এইখানে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটাকে হচ্ছে মনে করেন সোনালী ব্যাংক। এইখানে সোনালী ব্যাংক আছে, বিদেশে সোনালী ব্যাংক আছে কোথায়? সৌদিতে। এটা কিন্তু সৌদির সোনালী ব্যাংক, হ্যাঁ। সৌদির সোনালী ব্যাংকে সে কি পাঠায়? সৌদির সোনালী ব্যাংকে সে পাঠায় হচ্ছে রিয়াল। সৌদি সোনালী ব্যাংকে সে রিয়াল পাঠায়। এবং এই সোনালী ব্যাংকের মাঝখানে এই সোনালী ব্যাংক আবার টাকাটা কি করে? এই সোনালী ব্যাংকের টাকাটা ও এইখানে আসে, এখানে থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক। তো এই রিয়ালটা সুন্দর মতো করে সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংকে কি গেল? বাংলাদেশ ব্যাংকে গেল হচ্ছে রিয়াল। বাংলাদেশ ব্যাংক কি করে এখন? ভাই সকিনার তো আসলে রিয়াল দরকার না স্যার। প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে রেফারেন্স দেওয়া যাবে, প্রাইভেট ব্যাংকে দিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক আবার কি করে? এইখানে আরেকটা কাহিনী আছে। এইখানে আবার একটা বাংলাদেশের সোনালী ব্যাংক কিন্তু আছে, বাংলাদেশের সোনালী ব্যাংক। আমার হাতের লেখা একটু খারাপ, একটু বুঝে নিতে হবে আর কি। তো বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে কি দেয়? বাংলাদেশ সোনালী ব্যাংকে দেয় বিডিটি, টাকা দেয়, ঠিক আছে। ওই ডলারটা ভাঙায় টাকা দেয়। সোনালী ব্যাংক আবার সকিনারে কি দেয়? সোনালী ব্যাংক সকিনারে বিডিটি দেয়। দিস দ্য প্রসেস। এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? একটু জানান তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা।
মানে নর্মালি বিদেশ থেকে যখন রেমিটেন্স আসে তখন এই প্রসেসে আসে যে কুদ্দুস ওই দেশের যে সোনালী ব্যাংক আছে বা ওই দেশের যে ব্যাংক আছে সেই ব্যাংকে সে রিয়াল জমা দেয়, সেই রিয়ালটা বাংলাদেশ ব্যাংকে জমা দেয় এবং এই যে রিয়ালটা তাহলে এখন দেখেন এখানে রিয়ালটা আসলো বিডিটি চলে গেল, তো এই রিয়ালটা আসলে কোথায় জমা হয়? এই রিয়ালটা আসলে মূলত জমা হয় হচ্ছে আমাদের ন্যাশনাল রিজার্ভে, ঠিক আছে? কারণ এই রিয়ালটা গিয়ে শেষ পর্যন্ত জমা হচ্ছে রিজার্ভে জমা হয়, আর বাংলাদেশ ব্যাংক টাকাটা ছাপাইয়া আমাদের কাছে দিয়ে দিচ্ছে। তার মানে আমাদের দেশে কি বাড়তেছে? আমাদের দেশে ফরেন কারেন্সিটা বাড়তেছে, আমাদের দেশের রিজার্ভটা আরও এনরিচ হইতেছে। এই প্রসেসটা কারা কারা বুঝতে পেরেছেন বা এই প্রসেসটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা একটু আমাকে জানান। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটাকে শেষ করব, এরপরে আমরা যাবো যখন মানি লন্ডারিং হয় তখন আসলে কি হয়। আরো উদাহরণ দেই, এই রিয়াল যেটা দিছে মনে করেন এখন রিয়ালের দাম হচ্ছে মানে হচ্ছে 30 টাকা এবং এই রিয়ালটাও 30 টাকা করে দিছে, বাংলাদেশ ব্যাংক এডিশনালি 2 টাকা হচ্ছে আপনার সারপ্লাস দিছে, তাহলে ও দিছে হচ্ছে 32 টাকা করে এবং ফাইনালি সকিনা 32 টাকা করে পাইছে। মানে কুদ্দুস সোনালী ব্যাংকে 1 রিয়াল জমা দিলে সকিনা 32 টাকা পায়। এটা হচ্ছে মূল কাহিনী। সোনালী ব্যাংকের কার্যালয় থেকে অফিস থেকে লোকাল ওদের যে ব্রাঞ্চ আছে সেখান থেকে সেই গিয়ে যখন রেমিটেন্সটা ভাঙায় তখন যে 32 টাকা পায়। ক্লিয়ার সবার কাছে? এই দ্রুত একটু কমেন্টস করেন, বেশি সময় নেওয়া যাবে না, হ্যাঁ দ্রুত কমেন্টস করেন। আচ্ছা, এখন যেটা হইল, এখন এখানে একটা রিয়াল আসে না ডলার আসে, ওই একই হইল রে ভাই, রিয়াল আসুক আর ডলার আসুক ফরেন কারেন্সি আসে আর কি। হ্যাঁ মানে বাংলাদেশ ব্যাংক তো আর রিয়াল রাখে না, বাংলাদেশ ব্যাংক এটাকে আবার এক্সচেঞ্জ করে নেয়। হ্যাঁ মানে রিয়াল বলতে ওই সৌদির কারেন্সি রিয়াল, মানে এখন রিয়াল বলেন ডলার বলেন যে যেটা বলেন একই জিনিস, ফরেন কারেন্সি আসে এবং এইটাকে আমরা আবার ওই কনভার্ট করে ফেলি আর কি, বাংলাদেশ ব্যাংক কনভার্ট করে। হ্যাঁ বাংলাদেশ ব্যাংক মনে করেন বাংলাদেশ ব্যাংকে রিয়াল আছে, ও সৌদি সরকারকে বা সৌদির সেন্ট্রাল ব্যাংকটা রিয়াল দেয়, দিয়া ও আবার ডলারটা নিয়ে নেয়। মানে দিন শেষে কাহিনী একই, মানে ফরেন কারেন্সি ঢুকতেছে। এখন যদি ডলার চিন্তা করেন তাহলে ডলার, যদি মানে লোকাল কারেন্সি চিন্তা করেন তাহলে মানে সেটা, যদি রিয়াল চিন্তা করেন তাহলে রিয়াল, যেটাই চিন্তা করেন। আচ্ছা, এখন কাহিনী যেটা হইল সেটা হচ্ছে নাও এখন এই জায়গায় নতুন একজন ক্যারেক্টারের এন্ট্রি হইল। নতুন একজন ক্যারেক্টারের এন্ট্রি হইল কি, এইখানে একজন লোক থাকে খুবই হচ্ছে অবাক করা একজন লোক। এই যে লোকটা থাকে ইনি হচ্ছে আপনার ওই যে কাফেলা চালায়, ঠিক আছে? ইনি কাফেলা চালায়, ইনি মাঝে মাঝে কুদ্দুসের ক্যাম্পে যায়। কুদ্দুসের ক্যাম্পে কখন যায়? যখন মোটামুটি বেতন টেতন হয় কুদ্দুসের, তখন কুদ্দুসের ক্যাম্পে যায়। কুদ্দুসের ক্যাম্পে গিয়ে বলে এই টাকা পাঠাইতে হবে, টাকা পাঠাইতে হলে এখানে দেখেন কুদ্দুসে কই যাওয়া লাগে, কুদ্দুসের সোনালী ব্যাংকে যাইতে হয়। সোনালী ব্যাংক তো অনেক দূরে, 30-40 কিলোমিটার দূরে। আর এই যে লোকটা আছে, এই যে মোটা মোটা স্বাস্থ্যবান যে লোকটা, ঠিক আছে, উনি মাঝে মাঝে হচ্ছে কুদ্দুসের ক্যাম্পে যায়, কুদ্দুসের যেখানে ঘুমায় সেখানে যায়। গিয়ে কি বলে, আচ্ছা তোমার কি দেশে টাকা পাঠাইতে হবে, যদি টাকা পাঠাইতে হয় তাহলে তুমি কি করো, তুমি আমারে দাও, আমি টাকাটা পাঠাই দিতেছি এবং আমি তোমাকে ইনস্ট্যান্ট পাঠাই দিব। কিভাবে পাঠাই দিব? এইখানে যে সকিনা, এই সকিনার এলাকায়, সকিনার এলাকায় আবার একজন লোক আছে, এই যে একজন লোক আছে, ইনি হচ্ছে চৌধুরী সাহেব। উনি হচ্ছে চৌধুরী সাহেব। এই যে চৌধুরী সাহেব আছেন, এই চৌধুরী সাহেব কি করেন? এই চৌধুরী সাহেবের প্রচুর ব্ল্যাক মানি আছে, এই চৌধুরী সাহেবের ইল্লিগাল টাকার কোনো শেষ নাই। ইনি হচ্ছে এলাকায় একজন কুখ্যাত সন্ত্রাসী, প্রচুর হচ্ছে মনে করেন মামলা টামলা আছে, রাজনীতি করে, রাজনৈতিক একজন বড় নেতা, এমপি মন্ত্রী ক্যাটাগরির, ঠিক আছে, প্রচুর টেন্ডারবাজি করে, বহু ব্ল্যাক মানি আছে এবং এই টাকা তো তিনি হচ্ছে ব্যাংকে ট্যাঙ্কে ঠিকঠাকভাবে রাখতে পারে না। তো উনি কি করলো, ঠিক আছে, উনি চাইতেছে টাকাটা বিদেশে পাচার করবে। এবং কিভাবে সে পাচার করবে, ঠিক আছে, এইখানে কুদ্দুস বলল কি, এই যে এই যে বাইরে যে লোকটা আছে, বিদেশি যে লোকটা আছে, তারে বলতেছে, ঠিক আছে, এসে তারে বলতেছে যে তুমি এই 30 রিয়ালটা তুমি সোনালী ব্যাংকে গিয়ে দিও না, তুমি আমার কাছে দাও। তো রাজি হয়ে গেছে কুদ্দুস সুন্দর মতো করে এই লোকেরে এই যে 30 রিয়াল দিছে, মনে করেন 30 রিয়াল দিছে। কেন দিছে? দুইটা রিজন। মানি লন্ডারিং, এই যে মানি লন্ডারিং হুন্ডি নিয়ে বলতেছে, মানি লন্ডারিং হুন্ডি নিয়ে বলতেছে। দেখেন কি হলো, 30 রিয়াল যখন এরে দিছে, এই কন্ডিশনে দিছে যে তুমি যদি ওরে 30 রিয়াল দাও, এই লোকে তোমার বউরে 35 রিয়াল দিবে এবং সেটা ইনস্ট্যান্ট 35 রিয়াল দিবে। কাহিনীটা কি হইল দেখেন,
মানি লন্ডারিং মানে এইটা না যে আপনার দেশ থেকে টাকা বের হয়ে যাচ্ছে, ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখেন এইখানে কি হইতেছে, কুদ্দুস এই 30 রিয়াল এরে দেয়, এ টাকাটা রিসিভ করলো, রিসিভ করে ফোন দিয়ে বলে যায় বস টাকা পাইছি, আপনি টাকাটা দিয়ে দেন। চৌধুরী সাহেব সখিনারে টাকাটা দিয়ে দিল, 35 রিয়াল দিয়ে দিল। এখন কুদ্দুস দেখতেছে যে ভাই আমার তো আগে সোনালী ব্যাংকে যাওয়া লাগতো, এখন সোনালী ব্যাংকে যাওয়া লাগতেছে না, ওরাই আমার ক্যাম্পে চলে আসছে, আমার সময় বাঁচছে। আগে আমি টাকা 32 টাকা পাইতাম, এখন আমি 35 টাকা পাইতেছি, তার মানে আমার সময়ও বাঁচতেছে, আমার টাকাও একটু বেশি পাইতেছি। সো আমি সোনালী ব্যাংকে কেন দিব, আমি সুন্দর মতো করে এই লোকেরই দিয়ে দিই। এই লোকের 30 রিয়াল দিয়ে দিল, এই লোকে টাকাটা সকিনারে দিয়ে দিল। দিন শেষে কিন্তু কুদ্দুস সকিনারে টাকা পাঠানোর কথা, সকিনা কিন্তু ঠিকই টাকা পায়ে গেছে। কিন্তু কাহিনীটা কই হইল দেখেন, আগে এই যে 30 রিয়াল বাংলাদেশ ব্যাংকে আসতো, আমার রিজার্ভ বাড়তো, এখন বাংলাদেশ ব্যাংকে আসবে না। এখন প্রশ্ন হইতে পারে টাকাটাও কেন দিল, কারণ হইতেছে এরে ফোন দিয়ে বলছে তুমি এখানে 30 রিয়াল জমা করো, ঠিক আছে, আমি এখান থেকে টাকাটা দিয়ে দিতেছি। এতে কি হইতেছে, ও 5 বছর পরে 6 বছর পরে যখন রাজনৈতিক দলের পতন হবে, যখন সরকারের পতন হবে, তখন ও এই দেশে চলে যাবে। এই দেশে চলে গিয়ে এই যে 30 রিয়াল করে জমা হইতেছে 5 বছর, এবং এই টাকাটা দিয়া ও এখানে একটা বাড়ি বানাই ফেলবে, গাড়ি বানাই ফেলবে। এ কার লোক, এই লোকেরই লোক, এই লোকের লোক। এতে কি হলো দেখেন, আমার দেশের রিজার্ভে কিন্তু টাকাটা আসলো না, ব্যাংকিং চ্যানেলে টাকাটা আসলো না, এবং এর সম্পদ অটোমেটিকলি দেশের বাইরে চলে গেল। কারণ এ তো ডলার, এ তো এর ক্যাশ টাকা দিয়ে দিছে, আর এই যে সৌদিতে এই 30 রিয়ালের একটা সম্পদ কিনে ফেলছে অলরেডি। এখন প্রশ্ন হইতে পারে এটা কি শুধুমাত্র একমুখী হয়? না, অপর দিক থেকে কি হয়, বাকিটা সেটেলমেন্ট হয়। এটা তো একদিক থেকে গেল, আর বাকিটা সেটেলমেন্ট হয় হচ্ছে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, বাকির ওইখান থেকে সেটেলমেন্ট হয়, মানে বাকি ফ্লোটা, মানে এটা তো একদিক থেকে টাকাটা গেল, এদিক থেকে কিভাবে যায় ওইটা এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে, যেটা হচ্ছে অ্যানাদার কনসেপ্ট। বাট এতে কি হলো, এইভাবে যখন যেতে, এখন 30 রিয়ালের জায়গায় 30,000 রিয়াল হইতে পারে, 3 লাখ রিয়াল হইতে পারে, 30 কোটি রিয়াল হইতে পারে। এই 30 কোটি রিয়াল যখন চলে যাইলো, তখন চৌধুরী সাহেবের এলাকায় জায়গা জমিতে অবৈধ যে টাকা ছিল সেই টাকাটা সে দিয়ে দিল, আর ওর সম্পদটা সৌদিতে আস্তে 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 বাড়লো। অ্যান্ড এইটাকেই বলা হয় মানি লন্ডারিং, এক্স্যাক্টলি। এবং এই মানি লন্ডারিং কিভাবে হলো, মানি লন্ডারিং দেশে চলে গেলো। মানি লন্ডারিং মানে এটা না যে আপনি আপনার দেশের টাকা দেশের বাইরে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, 1000 টাকার নোট দেশের বাইরে নিয়ে যাচ্ছেন, নট লাইক দ্যাট, এমনটা না। ইস্যুটা কোথায় হইলো, যদি ব্যাংকিং চ্যানেলে আসতো তাইলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়তো, আমাদের কারেন্সির ভ্যালু বাড়তো, এবং এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইম যেটা হইলো, চৌধুরী সাহেব দেশ থেকে টাকাটা বিদেশে নিয়ে গেল, ভাগাই নিয়ে গেল, সেটা সে পারতো না, দেশের সম্পদ দেশেই থাকতো, ঠিক আছে। আর মানি লন্ডারিং বলতে কি বোঝায়, মানি লন্ডারিং এর ডেফিনেশন কি? মানি লন্ডারিং এর ডেফিনেশন হইতেছে দেশ থেকে যে পরিমাণ টাকা বা যে পরিমাণ টাকার সম্পদ দেশের বাইরে যাবে, এক্স্যাক্টলি ওই পরিমাণ টাকা বা ওই পরিমাণ টাকার সম্পদ দেশের ভিতরে আসতে হবে। যদি তার কম আসে তাহলে সেটা মানি লন্ডারিং। ফ্যাক্টর হইতেছে দেশ থেকে এই কুদ্দুসে 30,000 রিয়াল বা 3 লক্ষ রিয়াল সমপরিমাণ সম্পদ দেশের বাইরে গেল অ্যাজ অ্যান লেবার হিসাবে, কিন্তু বাস্তবিকপক্ষেই কি দেশের ভিতরে কোনো টাকা ঢুকলো? চৌধুরী সাহেবের টাকা তো অলরেডি দেশের ভিতরে ছিল, সেই টাকাটা তো শুধুমাত্র চৌধুরী সাহেব থেকে সকিনার কাছে আসলো, দেশের ভিতরে কিন্তু নতুন কিছু আর ঢুকলো না, নতুন কোনো কারেন্সি ঢুকলো না, শুধুমাত্র চৌধুরী সাহেবের টাকা সকিনার কাছে আসলো। তার মানে হচ্ছে কুদ্দুস যে কাজটা করলো, কুদ্দুস যে 10 বছর 15 বছর পরিশ্রম করলো, পরিশ্রম করে দেশের জন্য যে সম্পদটা অর্জন করলো, কারণ কুদ্দুস তো ম্যান পাওয়ার ছিল, সেইটা চলে গেল, এবং সেই পরিমাণ সম্পদ দেশের বাইরে চলে গেল, এবং এইটাকেই বলা হয় মানি লন্ডারিং। মরিয়া মঞ্জুল হিসাব, আপনি কোথায় জব করেন? ভাই আমি একটা ব্যাংকে জব করি, প্রাইভেট ব্যাংকে, হ্যাঁ, গভর্নমেন্ট ব্যাংকে না। ফজলে রাব্বি বলেছেন এক্সিলেন্ট, ধন্যবাদ অঞ্চিতা, বুঝতে পেরেছি। সো মানি লন্ডারিং ব্যাপারটা ক্লিয়ার হইলো কিনা, এবং এই যে মানি লন্ডারিংটা হইলো একই প্রসেসে, এটা শুধুমাত্র মানি লন্ডারিং হয় ব্যাপারটা এরকম না, একই প্রসেসে টেরোরিস্ট ফাইন্যান্সিং হয়, একই প্রসেসে আপনার যে বিভিন্ন জঙ্গি সংগঠনের ফাইন্যান্স হয়, দিস সেম প্রসেস, একইভাবে হয়। কি বুঝতে পেরেছেন? একই প্রসেসে জঙ্গি সংগঠনের ফাইন্যান্স হয়, একই প্রসেসে অর্থ পাচার হয়, ব্ল্যাক মানি হালাল হয়েছে, হ্যাঁ ডেফিনেটলি। এবং আরও একটা আপডেটেড সিস্টেম আছে, আরও আপডেটেড সিস্টেম কি জানেন? মানুষ যখন এক লেভেল আপ চিন্তা করে, এই যে 3 লাখ রিয়াল, 3 কোটি রিয়াল, পরবর্তী 5 বছর পরে বাংলাদেশে যখন বিজনেস কনফারেন্স হবে, এই যে বিডার যখন সম্মেলন হবে, তখন এই রিয়ালটা এই চৌধুরী সাহেবের যে বিজনেস আছে সেই বিজনেসে ইনভেস্ট করা হবে ইন দ্য ফর্ম অফ এফডিআই, ইন দ্য ফর্ম অফ
হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ হিসাবে এই 30,000 রিয়াল, এই 3 কোটি রিয়ালি চৌধুরী সাহেবের ব্যবসাতে আবার ইনভেস্ট হবে, তখন আমরা বলবো বাহ বাহ বাহ, আমার দেশে তো অনেক বিনিয়োগ আসছে, আমার দেশে তো বৈদেশিক বিনিয়োগ আসছে। না, এক্স্যাক্টলি বৈদেশিক বিনিয়োগ না, এটা আমার দেশের টাকা রে ভাই, আগেই চুরি করে নিয়ে গেছিল, সেই চুরি করা টাকা আবার লিগাল চ্যানেলে ঢুকলো, এবং টাকাটা কার পকেটে গেল? চৌধুরী সাহেবের পকেটেই গেল, এবং চৌধুরী সাহেব তখন হয়ে গেল বড় ব্যবসায়ী, বিদেশি বিনিয়োগে চলতেছে। বাট ওটা বিদেশি বিনিয়োগ না, হয়তো বড় চৌধুরী সাহেবের বিনিয়োগ, যেটা সে এর আগে মানি লন্ডারিং করে দেশের বাইরে নিছিল, সেটা আবার দেশের ভিতরে ঢুকাইছে ইন দ্য ফর্ম অফ এফডিআর। কথা বোঝা গেল? দ্যাটস অল। ঠিক আছে, যখন বিদেশি বিনিয়োগ আসছে তখন এই টাকাটাই আবার ঢোকে দেশের ভিতরে, এবং এই জন্য আমার দেশের উন্নতি আসলে হয় না। যাই হোক, অনেক আলোচনা করে ফেলেছি, একদম শেষের দিকে চলে যাব। আমাকে একটু জানান তো যে ইন্ড অফ দ্য ডে আপনাদের কাছে মানি লন্ডারিং বা হচ্ছে মানে অর্থ পাচারের ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হইলো কিনা, যারা যারা প্রশ্ন করেছিলাম একটু আমাকে জানান। আজকে শেষ পাতায় চলে এসেছি। তরুণী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3 বিভাগে বৃষ্টি বাড়তে পারে, মার্কিন এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাপানের সংবাদপত্রের মামলা, 25 জনকে ঠেলে পাঠালো বিএসএফ। মানে কমন কিছু কথাবার্তা, বিশেষ আর তেমন কিছু দেখতে পাচ্ছি না। এই ছিল মোটামুটি আজকের আয়োজন। আমরা চেষ্টা করছি, আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি যে হচ্ছে যে আমরা রেগুলারলি এই প্রোগ্রামটা নেওয়ার জন্য। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, অনেকেই বলেছেন, বুঝতে পেরেছেন, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আরও অনেক অনেক কৃতজ্ঞতা। দেখা হবে ইনশাল্লাহ আগামী দিন বলতে আগামী শুক্র শনিবার ইনশাল্লাহ দেখা হবে। হুন্ডি নিয়ে সংক্ষেপে বলবেন, এইটাই হুন্ডি রে ভাই, ঠিক আছে? এই হুন্ডি নিয়ে সংক্ষেপে বলবেন মানে কি বললাম তাহলে এতক্ষণ, কি কথা? এই যে এইটারই হুন্ডি বলে, যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে টাকা না আসে, এই যখন এই চৌধুরী সাহেবের কাছ থেকে যখন টাকাটা আপনার কাছে আসে, দ্যাটস কল হুন্ডি। হুন্ডি বলতে অন্য কিছু বোঝায় না। হুন্ডি বলতে বোঝায় যে আপনি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা না লেনদেন না করে আপনি ব্যক্তি পর্যায়ে লেনদেন করলেন, দ্যাটস কল হুন্ডি। ঠিক আছে, অন্য কিছু না, হুন্ডি বলতে এইটাই বোঝায়। যাই হোক, আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং সব সময় টার্নিং পয়েন্টের সাথেই থাকবেন, এবং নিজের পরিবারের সর্বোচ্চ খেয়াল রাখবেন। বিডিয়া বর্তমানে বিনিয়োগ নিয়ে আসছে নাকি ফাঁকা বলি, গড নোজ। আসলে এত ভিতরের খবর আসলে বলা যাচ্ছে না যে কি করছে, দেখা যাক, আল্লাহ তাআলা ভালো বলতে পারবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।